বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আশা করি সবাই ভালো আছো এবং বৈশ্বিক এই দুর্যোগে সরকার নির্দেশিত নিয়ম নীতির মধ্যে আছো। আজকে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 লেকচার নাম্বার 3 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাবরক্ষণ, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রৌমারী কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম লেনদেন সম্পর্কে এবং লেনদেন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে দেখেছিলাম যে লেনদেন কাকে বলে এবং লেনদেন কিভাবে সংগঠিত হয়। আজকে আমাদের এই লেনদেন সংক্রান্ত বিষয়ে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু হাইলাইটস দেখে আসি যে আমরা কি আলোচনা করছিলাম, মেইন পয়েন্টটা কি। আমরা সেখানে আলোচনা করেছিলাম লেনদেন কাকে বলে এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলো। আমরা লেনদেনের সংজ্ঞা বিশ্লেষণ করে যে দুইটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছিলাম সেটা হচ্ছে, কোনো ঘটনাকে লেনদেন হতে গেলে সেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে বা হতে হয়। এবং আর একটা বৈশিষ্ট্য ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতে হবে। তার মানে হচ্ছে কোনো ঘটনাকে যদি আমরা লেনদেন হিসেবে স্বীকৃতি দিতে চাই তাহলে সেটা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতে হবে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ছিল একটি প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি হয় কিভাবে। আমরা সেখানে দেখেছিলাম একটি প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি হয় দায় থেকে, অর্থাৎ কোনো সম্পদ সৃষ্টি করতে গেলে সেটা অবশ্যই দায় থেকে সৃষ্টি হতে হবে বা দায় থেকে সৃষ্টি হয়। আজকে আমাদের আলোচনার মেন বিষয়টা হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে 4টি উপাদান, সেই 4টি উপাদান নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই 4টি উপাদান মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে আমরা লিখলাম, আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মালিকানা সত্ত্ব বা মালিকানার দাবি বা যে কারণে প্রতিষ্ঠানের মালিক তার বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওনার্স ইকুইটি বা ওই, যেটা আমরা হিসাব সমীকরণের মধ্যে ওই হিসেবে জানি। আমরা দেখব আজকে এই ওইর সাথে এটা এই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে 4টি উপাদান, সেই 4টি উপাদান কিভাবে প্রভাবিত করে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান। 1 নম্বর হচ্ছে মূলধন আনয়ন, অর্থাৎ মালিক যদি বিজনেসে মূলধন আনয়ন করেন বা মূলধন নিয়ে আসেন তাহলে সেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের উপর মালিকের দাবি বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখলাম এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। আমরা এখানে অ্যারো না দিয়ে এখানে অ্যারোটা দিয়ে আরো ভালোভাবে বোঝাতে চেষ্টা করতে পারি। অর্থাৎ মূলধন আনলে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। ঠিক সেই রকম ভাবে প্রতিষ্ঠানের যদি আয় হয়, আয় বা মুনাফা বলা যেতে পারে, প্রতিষ্ঠানের যদি আয় বা মুনাফা বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা হচ্ছে বৃদ্ধির সাইড। এই দুইটা বিষয়
মালিকানা সত্ত্বকে বা মালিকানার দাবিকে বা মালিকের দাবিকে বৃদ্ধি করবে। তাহলে মালিক যদি বিজনেসে মূলধন আনয়ন করেন, এখন মালিক মূলধন কিভাবে আনয়ন করতে পারেন? এটা সাধারণত মালিক নগদ টাকা নিয়ে আসতে পারেন, কোনো সম্পদ নিয়ে আসতে পারেন, বা কোনো পণ্য নিয়ে আসতে পারেন। মালিক বিজনেসে যাই নিয়ে আসুন না কেন তাকে আমরা বলে থাকি মূলধন। সুতরাং মালিক যেটাই নিয়ে আসবেন সেটা মূলধনকে বৃদ্ধি করবে এবং মালিকানা সত্ত্বকে ইনক্রিজ করবে বা বৃদ্ধি করবে। এরপর হচ্ছে আয়। অ্যাকচুয়ালি ব্যবসা প্রতিষ্ঠান কার জন্য? ব্যবসা প্রতিষ্ঠান কে পরিচালনা করে? মানুষ ব্যবসা করে কেন? আসলে ব্যবসা করার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে প্রতিষ্ঠানের যতগুলো মুনাফা অর্জিত হবে সেটা মূলত মালিকের, এটা বিজনেসের নিজস্ব না, এটা হচ্ছে মালিকের। কাজেই বিজনেসের যত মুনাফা বৃদ্ধি পাবে তত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, এর বিপরীতে মালিক যদি বিজনেস থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেন তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ এটাকে আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি, হ্রাস। মালিক যদি বিজনেস থেকে উত্তোলন করেন তাহলে মালিকানা সত্ত্ব ডিক্রিজ করবে বা হ্রাস পাবে। তাহলে উত্তোলন কি কি করতে পারেন? ওই আগের মতোই, উত্তোলনটা নগদে হতে পারে, সম্পদ হতে পারে, বা কোনো পণ্য সামগ্রী হতে পারে। যাই উত্তোলন করুন না কেন সেখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এবং আর একটা হচ্ছে, যদি প্রতিষ্ঠানে ব্যয় হয় বা ক্ষতি হয়, প্রতিষ্ঠানের যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্ব ডিক্রিজ করে বা কমে যায়। আবার এখানে যেমন মুনাফা আছে, অর্থাৎ বিজনেস করলে সবসময় যে মুনাফাই হবে এটা নাও হতে পারে, আর এটা বলাও যাবে না। যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটাও মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বা ডিক্রিজ করবে। তাহলে আমরা দেখি, আমি এটাকে বাহির পাশে আরো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি প্রতিষ্ঠানে কোনো ব্যয় হয় বা ক্ষতি হয় তাহলে সেটা মালিকানা সত্ত্বকে ডিক্রিজ করবে বা কমাবে। যদি মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কোনো কিছু ড্র করেন, অর্থাৎ নগদ টাকা হোক, সম্পদ হোক বা পণ্য হোক, যাই ড্র করুক না কেন, যাই নিয়ে যাক না কেন বিজনেস থেকে, তাহলে সেটা মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বা ডিক্রিজ করবে। এখন কথা হচ্ছে, যদি আমাদের এই মালিকানা সত্ত্বের কথাটা বলি, এই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান হতে পারে? সেটা এক মালিকানা কারবার হতে পারে, সেটা অংশীদারি কারবার। আমরা জানি অংশীদারি কারবার এবং এক মালিকানা কারবারের ক্ষেত্রে উত্তোলনটা এটা করা যায়, এটা সাধারণত মালিকরা করে থাকেন। কিন্তু যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির যারা শেয়ার হোল্ডার থাকবেন তারা কি কোনো কিছু উত্তোলন করতে পারেন? গুডস হোক বা ক্যাশ হোক বা যে কোনো কিছুই হোক, তারা উত্তোলন করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে, এই লভ্যাংশ ঘোষণাটাই আমরা এখানে উত্তোলন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ লভ্যাংশ ঘোষণা করলেও মালিকানা সত্ত্বটা হ্রাস পাবে। তাহলে মূলধন আনয়ন করলে, অর্থাৎ মালিক যদি মূলধন আনয়ন করেন সেটা যেভাবেই হোক না কেন, এবং প্রতিষ্ঠানের আয় বা মুনাফা যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। আবার উত্তোলন বা ব্যয় বা ক্ষতি যদি হয় তাহলে মালিকানা সত্ত্বটা ডিক্রিজ করবে। আচ্ছা, এখন আমরা এখানে এই জায়গাটাকে আয় বা মুনাফা, এই জায়গায় যেমন আয় পণ্য বিক্রয় করা, তাহলে আমরা যদি পণ্য বিক্রয় করি তাহলে সেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। কিন্তু এর উল্টাটা যদি হয়, যেমন যদি বিক্রয় ফেরত থাকে, তাহলে মনে রাখতে হবে বিক্রয় করলে যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে সেই বিক্রয় ফেরতটা মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বা ডিক্রিজ করবে। আবার এর উল্টাটা হচ্ছে ব্যয় বা ক্ষতি। আমরা ব্যয়ের কথা বলি, যেমন পণ্য ক্রয় করা, পণ্য ক্রয় করলে সেটা মালিকানা সত্ত্বকে ডিক্রিজ করবে বা হ্রাস করবে। কিন্তু ওই ক্রয় ফেরত যদি হয় তাহলে
এর উল্টাটা অর্থাৎ সেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটা উদাহরণের মাধ্যমে এই লেনদেন কোনগুলো লেনদেন হবে এবং কোনগুলো লেনদেন হবে না সেই বিষয়টাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব। আমি সরাসরি বই থেকে তোমাদের এই অংশটা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি একটু লিখে নিচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান সমীকরণ, যেটা গত ক্লাসে ছিল। এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করি। এখানে দেয়া আছে 1 নম্বরে, জনাব হাসান 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে আমরা দেখি এটা কি আসলে লেনদেনের মধ্যে পড়বে নাকি লেনদেন হবে না। এখানে আমরা খেয়াল করি, জনাব হাসান 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তাহলে এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে। অর্থাৎ এখানে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। তাহলে এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য একটি ঘটনা। এবং যখন জনাব হাসান 5 লাখ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করবেন, তখন ব্যবসার মধ্যে ক্যাশ ফ্লোটা ইনক্রিজ করবে, অর্থাৎ বাড়বে, অর্থাৎ নগদ টাকাটা বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা হবে বিজনেসের জন্য অবশ্যই লেনদেন। তারপরেটা আমরা দেখি নাম্বার 2, 30,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তাহলে এখানে 30,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, বা এখন আসবাবপত্রটা ক্রয় করা হয়নি। তাহলে আমরা এই দুইটা কন্ডিশনের মধ্যে একটু দেখি। 30,000 টাকা তার মানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য একটা ঘটনা, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত পরিবর্তন সাধিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ট্রানজ্যাকশন বলতে পারি না, অর্থাৎ লেনদেন বলতে পারি না। সুতরাং 2 নম্বরটা লেনদেনের আওতাভুক্ত হবে না। 3 নম্বরে এখানে বলা হচ্ছে, নগদে মায়া অ্যান্ড কোঙ্গের নিকট হতে 3 লাখ টাকার পণ্য ক্রয়। তাহলে এখানে পণ্য যদি 3 লাখ টাকার ক্রয় হয় তাহলে আমাদের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও পরিবর্তন হচ্ছে। এবং এর উপরন্তু যদি আমরা বলতে চাই, আমাদের যে হিসাব সমীকরণ আছে সেই সমীকরণের উপর এটা সুন্দর একটা প্রভাব, ডিরেক্ট একটা প্রভাব আছে। আমরা জানি ব্যয়, তাহলে পণ্য ক্রয় করা মানে হচ্ছে ব্যয় করা, তাহলে মালিকানা সত্ত্বটা কমবে। আবার আমাদের নগদ টাকায় ক্রয় করার কারণে আমাদের নগদ সম্পদের পরিমাণও কমবে, অর্থাৎ হিসাব সমীকরণের মধ্যে এটার প্রভাব সরাসরি থাকবে। সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে, 1 লাখ টাকা দিয়ে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো। তাহলে এই জায়গার মধ্যে আমরা এটা অর্থের মাপকাঠিতে নিরূপণ করতে পারছি। এখানে দেওয়া আছে 1 লাখ টাকা, এবং এটা আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমার নগদ টাকাটা ব্যাংকে জমা হয়েছে, তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নগদ টাকাটা কমেছে, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এটা একটা লেনদেন হিসেবে গণ্য হবে। 5 নম্বর হচ্ছে, আবিদের নিকট 70,000 টাকার পণ্য বিক্রয়ের একটি ফরমায়েশ পাওয়া গেল। তার মানে হচ্ছে আমরা শুধু ফরমায়েশ পেয়েছি, এখনো বিক্রয় করি নাই, বা তার কাছ থেকে কোনো টাকা পয়সা আসে নাই, আমাদের এখান থেকে কোনো পণ্য আমরা তাকে দেইনি। সুতরাং এখানে 1 নম্বর শর্তটা ফিল আপ করেছে, অর্থাৎ 70,000 টাকা এটা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা টাকাটা প্রদান করি নাই, কাজে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সে কারণে এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। 6 নম্বরে হচ্ছে, কামালের নিকট নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। তাহলে কামালের নিকট আমরা পণ্য বিক্রয় করেছি, এটা আর্থিক অবস্থায় পরিমাপ করা যাচ্ছে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও পরিবর্তন সাধিত হওয়ার কারণে এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব। 7 নম্বরে হচ্ছে, মাসিক 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। তাহলে এখানে একজন কর্মচারীকে নিয়োগ করেছি, কিন্তু কর্মচারীর বেতন আমাদের এখনো প্রদান করতে হয়নি। যেহেতু প্রদান করতে হয়নি, সেহেতু আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হবে না এবং এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারি না। 8 নম্বরে হচ্ছে, রাহাতের নিকট 75,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো। তাহলে রাহাতের নিকট কত টাকা? 75 টাকা। তাহলে 1 নম্বর কন্ডিশনটা ফিল আপ করেছে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এবং আমরা তার কাছে পণ্য বিক্রয় করেছি। তার মানে আমাদের একটা
প্রাপ্য বিল নামে একটা বিল ইনক্রিজ করেছে এবং আমাদের পণ্যটা চলে গেছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা স্পষ্ট আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে, সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। 9 নম্বরে হচ্ছে কোমল অ্যান্ড কোঙ্গের নিকট হতে 1 লাখ টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাঠানো হলো। যেমন এর আগে আমরা ফরমাইশ পেয়েছিলাম, এবার আমরা ফরমাইশটা পাঠিয়েছি, অর্থাৎ আমরা পণ্য ক্রয় করব সেই ধরনের একটা সিদ্ধান্তের একটা কপি তাকে পাঠানো হয়েছে, আমরা এখন পর্যন্ত ক্রয় করিনি। সুতরাং এটা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য হলেও আমাদের আর্থিক অবস্থার কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি, কাজে এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি 10 নম্বরে। 10 নম্বর প্রবলেমের মধ্যে বলা হচ্ছে 40,000 টাকা পণ্য ক্রয় করে একটি চেক প্রদান করা হলো, অর্থাৎ অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য হলোই, আবার একটি চেকও প্রদান করা হয়েছে পণ্য ক্রয়ের মাধ্যমে, তাহলে এটা আর্থিক অবস্থারও পরিবর্তন সাধিত হয়েছে, সুতরাং এটাকে একটা লেনদেন হিসেবে গণ্য করতে হবে। 11 নম্বরে বলা হচ্ছে মালিক ব্যাংক হতে নিজ প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করলেন। মালিক ব্যাংক হতে নিজের প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করলেন, এটা অর্থের মাপকাঠিতে যেমন পরিমাপযোগ্য এবং আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক অবস্থারও পরিবর্তন সাধিত হয়েছে, সুতরাং এটাকে একটা লেনদেন হিসেবে গণ্য করতে হবে। প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন তৈরির জন্য ক্রিয়েটিভ বিজ্ঞাপন সংস্থার সাথে 15,000 টাকার একটি চুক্তি সম্পাদন করা হলো। এখানে খেয়াল করো, আমরা শুধুমাত্র চুক্তি সম্পাদন করেছি, কিন্তু এখনো তাকে আমরা কোনো টাকা প্রদান করিনি এবং প্রদান করার মতো কোনো অবস্থাও এখনো সৃষ্টি হয়নি, সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। আচ্ছা, 13 নম্বরে আসি। এখানে দেওয়া আছে স্বাধীর নিকট ধারে পণ্য বিক্রয় 45,000 টাকা, অর্থাৎ আমরা পণ্য বিক্রয় করেছি 45,000 টাকা। এই 45,000 টাকা তার আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এটা বিক্রয় করা হয়েছে, সেটা কোনো দ্রব্য বিক্রয় বা ক্রয় করা যদি হয় সেটা বাকিতে হোক আর নগদেই হোক, সেটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব সহজ কথায়। তাহলে যেহেতু আমরা পণ্য বিক্রয় করেছি, সেটা নগদেও হতে পারে বাকিতেও হতে পারে, যাই হোক না কেন সেটা লেনদেনের আওতাভুক্ত হবে, সুতরাং 13 নম্বর প্রবলেমটা আমাদের লেনদেন হিসেবে গণ্য করতে হবে। 14 নম্বর হচ্ছে অগ্রণী সমাজ কল্যাণ ক্লাবকে 6,000 টাকা ডোনেশন দেওয়া হলো, অর্থাৎ এখানে 6,000 টাকা যেহেতু আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য, সুতরাং এটা ট্রানজ্যাকশন হিসেবে গণ্য হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের টাকা চলে গেছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে, কাজে এটাকে কমপ্লিট লেনদেন হিসেবে গণ্য করতে হবে। 15 নম্বর মালিক এই মার্কেটের সভাপতি নির্বাচিত হলেন এবং এর জন্য ব্যক্তিগত তহবিল হতে 4,000 টাকা খরচ করলেন। তাহলে মালিক নির্বাচিত হয়েছেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে 4,000 টাকার চুক্তি সম্পাদন করলেন, এটা হচ্ছে মালিকের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান তার মালিক থেকে সম্পূর্ণ আলাদা থাকে, অর্থাৎ মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান এক কথা নয়, কাজেই এই খরচটা তার ব্যক্তিগত, এটার সাথে বিজনেসের কোনো সম্পর্ক নাই, এই জন্য এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব না। এরপর 13 নম্বরে হচ্ছে স্বাধীন নিকট ধারে পণ্য বিক্রয় 45,000 টাকা। আমি আগে বলেছি পণ্য বিক্রয় বা ক্রয় যাই হোক না কেন এবং সেটা নগদে হোক কিংবা বাকিতে, তাহলে সেটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে, সুতরাং এটা লেনদেনের আওতাভুক্ত হবে। 14 নম্বর হচ্ছে অগ্রণী সমাজ কল্যাণ ক্লাবকে 6,000 টাকা ডোনেশন দেওয়া হলো। আমি দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আসলে এটা আলোচনা হয়ে গেছে, আমি নাম্বারটা ভুল করেছি, সরি। আমাদের আলোচনার বিষয় হবে 16 নম্বর সমস্যা। স্বাধীর নিকট হতে 40,000 টাকার চেক পাওয়া গেল। তাহলে স্বাধীর কাছ থেকে নিশ্চয়ই আমরা টাকা পেতাম, সেই টাকাটা আমরা চেকের মাধ্যমে পেয়েছি, তার মানে হচ্ছে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং এটা অর্থের মাপকাঠিতেও নিরূপণযোগ্য, সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। এরপর হচ্ছে 17 নম্বর সমস্যা। ভাড়া ও বেতন চেক মারফত প্রদান করা হলো যথাক্রমে 3,000 এবং 5,000 টাকা, অর্থাৎ আমরা ভাড়া প্রদান করেছি এবং বেতন প্রদান করেছি, সেটা নগদের মাধ্যমে, নগদ টাকা 3,000 এবং চেকের মাধ্যমে দেওয়া হয়েছে 5,000 টাকা, অর্থাৎ এই দুটো আর্থিক মাপকাঠিতে নিরূপণযোগ্য এবং এই দুইটি ঘটনাই আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত করেছে, সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। এবার সমস্যা নাম্বার 18। মালিক মাসিক 10,000 টাকা ভাড়ায় আরেকটি শোরুম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এখনো সেটা বাস্তব রূপ নেয়নি এবং আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি বিধায় এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। আমাদের এবার সমস্যা নাম্বার 19, 5,000 টাকার পণ্য নিম্নমানের হয়, ফেরত প্রদান করা হলো। সে 5,000 টাকা দামের পণ্য, সুতরাং এটা হচ্ছে আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এটা নিম্নমানের হয়, সেটা নিম্নমানের হোক আর যে মানেরই হোক বা পরিবহনের কারণে বা অন্য কোনো কারণে নষ্টই হোক, যে কারণেই হোক না কেন, যদি কোনো পণ্য প্রদান ফেরত পাঠানো হয় অথবা ফেরত পাওয়া যায়, তাহলে এটাতে সুস্পষ্টভাবে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়। সুতরাং এই ধরনের যে কোনো ঘটনাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব। এরপর হচ্ছে 20 নাম্বার, অফিসের জন্য 40,000 টাকায় একটি কম্পিউটার ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। অর্থাৎ ফরমাইশ রিলেটেড যে কোনো কিছুই আমরা অর্ডার দিই অথবা অর্ডার নিই না কেন, সেটাকে লেনদেনের আওতাভুক্ত করা যাবে না, এটা লেনদেনের আওতাভুক্ত হবে না। কারণটা হচ্ছে কোনো ফরমাইশ প্রদান করা বা কোনো গুডসের জন্য অর্ডার সেন্ড করাতে আমাদের প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে না যতক্ষণ পর্যন্ত না ট্রানজ্যাকশনটা অর্থাৎ ওই ঘটনাটা সম্পূর্ণ ঘটে যায়। ঘটে গেলে আমরা সেটাকে লেনদেন হিসেবে গণ্য করব, কিন্তু যেহেতু ঘটেনি, শুধুমাত্র ফরমাইশ প্রদান করার মধ্যে সীমাবদ্ধ রয়েছে ঘটনাটি, কাজে এই ধরনের ঘটনাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। এরপর হচ্ছে 21 নাম্বার, গুদাম হতে 15,000 টাকার পণ্য শোরুমে আনা হলো। তাহলে আমাদের যে গুডাউন ছিল সেই গুডাউন থেকে আমরা পণ্য নিয়ে এসেছি আমাদের শোরুমে, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয় নাই বিধায় এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না, যদিও সেটা আর্থিক মাপকাঠিতে নিরূপণযোগ্য। এরপর 22 নাম্বার হচ্ছে 2,000 টাকার পণ্য ফেরত আসলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও বলেছি এই ধরনের প্রবলেমগুলো আগেও পেয়েছিলাম, অর্থাৎ পণ্য ফেরত আসুক অথবা আমরা পণ্য ফেরত পাঠাই, এটা সুস্পষ্ট একটি আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে এবং অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য। সুতরাং এই ধরনের যে কোনো ঘটনাই লেনদেন হিসেবে গণ্য হবে। 23 নম্বরে হচ্ছে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে আমি এর আগেই বলেছি, কোনো পণ্য ক্রয় বা বিক্রয় হলে সেটা নগদেই হোক অথবা বাকিতেই হোক বা ধারে, বাকি যে কথা ধারে একই কথা, সেটাকে আমরা লেনদেনের আওতাভুক্ত করব। সুতরাং এটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। এরপরে আমি আরেকটা ম্যাথ সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের রিভিউ কোশ্চেনের 12 নাম্বার। এখানে বলা হচ্ছে রিজভি ডিপার্টমেন্টাল স্টোর এ এপ্রিল 2019 সালে নিম্নোক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়েছে, এগুলো লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো। আমরা এখানে দেখি, এখানকার 1 নম্বর প্রবলেম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূলধন স্বল্পতার জন্য 10% হারে অর্থাৎ 10% হারে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করা হলো। এখানে এই ঘটনাটি আর্থিক মাপকাঠিতে নিরূপণযোগ্য, 1 লাখ টাকার কথা বলা হয়েছে এবং এটা গ্রহণ করা হয়েছে বিধায় আমাদের নগদ টাকাটা বৃদ্ধি পেয়েছে এবং এর বিপরীতে একটি ঋণ বৃদ্ধি পেয়েছে বা লোন একটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা আমাদের প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করেছে, সুতরাং এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব। এরপর 2 নম্বরে হচ্ছে 40,000 টাকার মেশিন ক্রয়ের জন্য রাহাত অ্যান্ড কোংকে অর্ডার দেওয়া হলো। অর্থাৎ এখানে বলে রাখি, অর্ডার মানে হচ্ছে কোনো কিছু কিনা, অর্ডার মানে হচ্ছে এটা ফরমাইশ প্রদান করা, যেটা আমরা আগের ম্যাথের মধ্যে দেখেছি। তো সুতরাং যে কোনো পণ্য বা সম্পদ ক্রয়ের অর্ডার দেওয়া বা ফরমাইশ গ্রহণ যদি করা হয়, তাহলে সেটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না, কারণ এই ধরনের কোনো ঘটনাই আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে না। এরপর আমাদের সমস্যা নাম্বার 3, এখানে বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। আমি আগেই বলেছি, ধারে পণ্য ক্রয় হোক আর বিক্রয় করা হোক না কেন, সেটা লেনদেন হিসেবে আমরা গণ্য করব। এরপর হচ্ছে 4 নাম্বার, অফিসের জন্য 25,000 টাকার আসবাবপত্র করে ফরমাইশ দেওয়া হলো। অর্থাৎ এখানে ফরমাইশ প্রদান করা হয়েছে কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি, কাজেই এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হবে না বিধায় এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো তার নেক্সট প্রবলেম হচ্ছে আসবাবপত্রের ওপর 5,000 টাকার অবচয় ধার্য করা হলো।
আমি আমার 1 নম্বর লেকচারে তোমাদের বলেছিলাম অবচয় কাকে বলে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্টারনাল একটা ট্রানজ্যাকশন, এটা দেখা যায় না। অর্থাৎ সব ট্রানজ্যাকশন হতে গেলেই যে সবসময় দৃশ্যমানতা থাকতে হবে এমনটা না, এটা হচ্ছে অদৃশ্য লেনদেনের আওতাভুক্ত। অর্থাৎ এর মাধ্যমে আসবাবপত্রের ভ্যালু ডিক্রিজ করেছে বা মূল্য হ্রাস পেয়েছে, কাজেই এবং সেটা হচ্ছে 5,000 টাকা। তার মানে হচ্ছে এটা আর্থিক মাত্রাতে পরিমাপযোগ্য এবং আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করেছে বিধায় এই ধরনের যে কোনো সম্পত্তির অবচয়টাই হচ্ছে আমাদের লেনদেনের আওতাভুক্ত থাকবে। এবং আমি আজকের লাস্ট নাম্বারটা বলছি, এটা দিয়ে আমি ক্লাস শেষ করব। অর্থ তসরুফের জন্য মাসিক 3,000 টাকার বেতনভুক্ত একজন বিক্রয় কর্মীকে বরখাস্ত করা হলো। কত টাকা? 3,000 টাকা। এখন এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়েছে, কিন্তু এই বিক্রয় কর্মীকে বরখাস্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হয়নি বিধায় এটাকে লেনদেন হিসেবে গণ্য করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব এবং আমরা এরপরে লেকচার নাম্বার 4-এ আমাদের অ্যাকাউন্টিং সার্কেলের ফার্স্ট যে অপশন যেটা থাকে আর কি ম্যাথমেটিক্যাল টার্মের, সেটা হচ্ছে জাবেদা বা জাওনান। আমরা নেক্সট ক্লাসে জাবেদা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেই ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।